সব বলবো, সবকিছু ঠিক থাকতে হবে, কিন্তু মেইন হচ্ছে আপনার জেনেটিক্স ঠিক থাকতে হবে। জাতটা কি? জাতটা ঠিক থাকতে হবে, জাত উন্নয়ন ঠিক থাকতে হবে, এবং জাতটা আপনি রাতারাতি উন্নয়ন করতে পারবেন না। এটা একটা লেংদি এবং চলমান প্রক্রিয়া। এবং স্যার নিশ্চয়ই আমার সাথে একমত হবেন স্যার। F1 F2 F3 ব্যবস্থাপনা বলতে আপনার কাছে একজন এজ এ ডক্টর আপনি কি কোনটাকে প্রায়োরিটি দিচ্ছেন? আপনি আমার প্রাধান্য দিচ্ছেন কোনটা নাকি দাফা? এটা ঠিক আছে, কোনটা পয়লা দিতে আমরা যা বুঝছি, আমরা স্যারদের থেকে স্যাররা পড়াইছে। এবং আপনি তো প্র্যাকটিক্যাল দেখেন, দুধ উৎপাদনের যে ব্যাপারটা বললেন, এটা স্যার অনেকগুলো বিষয় টাচ করে গেছেন, এবং এগুলো প্রতিটা বিষয় নিয়ে এক একটা পিএইচডি করা যাবে। এবং গরু সৃষ্টি হয়েছে ঘাস খাওয়ার জন্য, সে ঘাস খাবে, দুধ দিবে, কিংবা মাংসের গরু হইলে সে মাংস দিবে। কিন্তু কথাটা যত সহজ মনে হচ্ছে, বিষয়টা কিন্তু এত সহজ না। দুধ উৎপাদন একটা অনেক কমপ্লেক্স বিষয় এবং অনেক জটিল বিষয়। এখানে যে দুধ উৎপাদন আপনি রাতারাতি বাড়াইতে পারবেন না। এখানে স্যারে বলছেন, স্যারে যে ডিপার্টমেন্টের টিচার, ওইটা হলো একদম দুধ উৎপাদনের বাড়ানোর ইঞ্জিনিয়ার মনে করেন, কারণ ওনারা জেনেটিক্স নিয়ে কাজ করেন। জেনেটিক্স হচ্ছে দুধ উৎপাদন বাড়ানোর একমাত্র এবং প্রধান উপায়। এখানে মধ্যে স্যারে বললো কৃত্রিম প্রজননের যে কথাটা বলছে, দেখেন মানে শেষের কথা আমরা শুরু হয়ে আসছে। যেখানে একটা জিনিস হলো ম্যানেজমেন্টের কথা বলছে স্যারে, ঘাসের কথা, খাবারের কথা বা অন্যান্য কথাগুলো আমরা সব বলবো, সবকিছু ঠিক থাকতে হবে, কিন্তু মেইন হচ্ছে আপনার জেনেটিক্স ঠিক থাকতে হবে। জাতটা কি? জাতটা ঠিক থাকতে হবে, জাত উন্নয়ন ঠিক থাকতে হবে, এবং জাতটা আপনি রাতারাতি উন্নয়ন করতে পারবেন না। এটা একটা লেংদি এবং চলমান প্রক্রিয়া। এবং স্যার নিশ্চয়ই আমার সাথে একমত হবেন স্যার। F1 F2 F3 F7 আমরা একটা পিওর জাত পাই, কিন্তু আপনি পরিবেশ একটা ব্যাপার আছে। আপনি এখানে যদি 100% ব্লাডের হলস্টেইন ফ্রিজিয়ান নিয়ে আসেন, টেম্পারেচার কিন্তু তাকে সাপোর্ট করবে না। আমরা বলি যে বিয়ের ক্ষেত্রে ভালো বংশ খুঁজে, এনিমেলেরও ভালো বংশ আছে। কি ভালো বংশ? যেটা মাংসের গরু হইলে, তাহলে যেটার মাংস উৎপাদন বেশি সে ভালো বংশের মাংসের গরু, যার দুধ উৎপাদন বেশি সে ভালো বংশের দুধের গরু। তাহলে আমরা করবো কি, ওই যে স্যার যে ব্রিডিং এর কথাটা বললেন, কৃত্রিম প্রজননের যে কথাটা বললেন, মনে করেন আমাদের লোকাল সিলেটি একটা গরু অথবা চিটাগাংয়ের অথবা আমাদের বাংলাদেশের যে কোনো একটা গাই, যেটা সর্বোচ্চ আমরা তর্কের খাতিরে ধরে নিলাম যে 2 লিটার দুধ দেয় মনে করেন, তাহলে এই গাভীটা এখানে আছে। তখন আমরা চিন্তা করলাম জাত উন্নয়ন করতে হবে আমাদেরকে। তো জাত উন্নয়ন করতে হলে একটা উচ্চ বংশের একটা পুরুষ লাগবে। তাহলে এটা কি করব, হয় পুরুষটাকে নিয়ে আসতে হবে, নাহলে পুরুষের যে সিমেন্ট বা যে বীর্যটা আছে সেটাকে নিয়ে আসতে হবে। সেটাকে আমরা লিকুইড নাইট্রোজেনে -183 মনে স্যার 86 ডিগ্রি টেম্পারেচারে আমরা এটাকে ঘুম পাড়াই রাখি, 96। হ্যাঁ, তো ঘুম পাড়াই রাখা এটাকে যখন আমরা দেশি গরু যখন সে গরম হবে, তখন এটার ভিতর দিলে সে প্রেগনেন্ট হবে। প্রেগনেন্ট হওয়ার পর যখন বাচ্চাটা বাইর হবে, তখন এইবার গেম শুরু এখান থেকে দুধ উৎপাদন বৃদ্ধির। কিভাবে? মনে করেন আপনি দেশি গরুটা দুধ দেয় 2 লিটার, আর যে পুরুষটা দিয়ে বীজ দেওয়া হয়েছে ও তো একটা মায়ের সন্তান, ওর মা যদি 40 লিটার দুধ দেয়, তাহলে এই 40 লিটার দুধের বৈশিষ্ট্য এই পুরুষ গরুর সিমেনের মধ্যে আছে। শুধুমাত্র সে পুরুষ বলে এই বৈশিষ্ট্যটা সে প্রকাশ করতে পারে নাই, এটা তার মধ্যে ঘুমিয়ে আছে। যখন এই 40 লিটার দুধের গরু 2 লিটার মহিষাতে প্রেগনেন্ট করবে, প্রেগনেন্ট করার পরে যখন যখন বাচ্চাটা বাইরে হবে, আল্লাহর দুনিয়া সিস্টেম হচ্ছে মা থেকে 50 আসবে, বাবা থেকে 50 আসবে। তাইলে ষাঁড়ের মার ছিল 40 লিটার, আমাদের দেশি গরুটা ছিল 2 লিটার, তাহলে 42 লিটার। তাহলে এখান থেকে আসবে 1 লিটার, ওইখান থেকে 20 লিটার, মানে 42-এর অর্ধেক হচ্ছে 21 লিটার। আমরা যে বাচ্চাটা পাবো কৃত্রিম প্রজননের ফলে, যদি আনুষঙ্গিক সবকিছু ঠিক থাকে, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, আনুষঙ্গিক সবকিছু যদি ঠিক থাকে তাহলে সে 21 লিটার দুধ দিবে। তাহলে দেখেন আমাদের যে গরুটা 2 লিটার দুধ দেয়, জাস্ট এক ক্রসিং এর পরেই সে 21 লিটার চলে গেছে। যদি আমরা ধরি যে জানার লাগে আমি কইলাম আর কি, তখন তো আমরা মাটা লইলাম একবারে দেশি, বাপটা লইলাম সবচেয়ে উচ্চ জাতের, এর ফলে বাচ্চাটা হইলো, দুধের হিসাব গেল। এই যে বাচ্চাটা হইলো, এই বাচ্চা যদি গাভী, তো আমরা তো যেহেতু দুধের এই বাচ্চাটা গাভী আইছে, তখন এগুলো যদি বাদের বাদ যখন আমরা হিসাব করবো, তখন আমরা ক্লিয়ার দেবো, বাড়তে থাকবে। আচ্ছা, মানে এখন 21 দরিয়া কইমু, কিন্তু জাত কি জাত হবে বাচ্চাটার? ওটা ক্রস হবে, ক্রস হিসেবে এটা ক্রস হবে মিক্সচার। এবং স্যার যেটা বলছেন, দেখেন প্রথমে 50-50, মানে 50% দেশি থাকবে, 50% বিদেশি থাকবে। 50% ক্রস করার পরে এবার হচ্ছে জেনেটিক্স এর খেলা শুরু। আপনাকে এটা টেম্পারেচার, এনভায়রনমেন্ট সবকিছু মিলে
ধীরে স্থিরে আগাইতে হবে। আপনি যদি কন্ট্রোল হাউস দিতে পারেন তাহলে আপনি আগায় নিতে পারেন, প্রোডাকশন আসবে। আর যদি কোনো কারণে দেখা যায় যে আপনার ষাঁড় এবং গাই দুটোই উন্নত মানের আছিল, তো এইগুলো যদি আগে 40 হয় তো এটাও 40 দিব, বাপও 40 হ্যাঁ, দিয়া দিব, বাপ মা এভাবে দুটার থেকে। মানে এখানে হচ্ছে লজিক্যাল অ্যাডভান্সমেন্ট। আচ্ছা। এখানে রাতারাতি ইয়ে হবে না। সম্ভব। আরেকটা জিনিস হচ্ছে যেই গরুটা বাছুরটা জন্মাবে, হ্যাঁ। সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এই জায়গায়, দেশি গরুর ঘরে যখন বিদেশি গরুর বাচ্চা জন্মায় হ্যাঁ। তখন আপনি দেশি গরুর সব দুধই তাকে খাওয়াইতে হবে, কারণ সে তো খৈন্য ঘরের পোলা, হ্যাঁ, মানে খাওয়ার ঘরের পোলা। হ্যাঁ, কারণ সে যেই জেনেটিক্স বৈশিষ্ট্য ইয়ে করতেছে, তার মায়ের ওলারের মধ্যে টান দিলে 2-4 লিটার এমনি চলে আসবে দুধ। হ্যাঁ। কিন্তু সে এখানে তো শুধু 2 লিটার পাচ্ছে। হয়। তখন আপনি একে ফুল দুধ দিলে 3 মাস বয়স পর্যন্ত যখন তাকে ফুল সাপোর্ট দিবেন, তখন সে আপনাকে পরবর্তী প্রজননে গিয়ে সে আপনাকে ফুল সাপোর্ট দিব। আপনি দিবেন, সে তো আপনাকে তখন যদি রিটার্ন দুধ কোনো কারণে কম পায় তখন কি তা হবে? তখন দুধ বাড়ানোর জন্য ইয়ে করতে হবে, মানে যা পায় সবই খাওয়াইতে হবে। এক। 2 নাম্বার হচ্ছে আপনার আচ্ছা, আপনারা এটা মনে রাখবেন যে লেখিতা যা দুধ দেয় কিন্তু আমরা মনে করলাম যেহেতু 2 লিটার বহুতটা দেয়, আসলে তা না। তখন আগের বাচ্চার লাগি ঠিক আছে, আগের বাচ্চার লাগি হয়তো 20% আর 20% খায়, 80% টানি আইন। কিন্তু যখনই বিদেশি বাচ্চা আসবো তখন তার ডিমান্ড অনুযায়ী তারা খাওয়ায় না। আমরা আমাদের যে খামারি যারা আছে ওদের জন্য আমরা সিম্পল ভাবে স্যার যেটা বললেন এটার জন্য আপনারা যদি গরুর জাত উন্নয়ন করতে হয়, দুধ উৎপাদনের কলা কৌশলরা আমাদের স্যাররা বিজ্ঞানীরা সেটা বের করে দিচ্ছে। আমরা জাস্ট এটাকে ইমপ্লিমেন্ট করব। জাস্ট আপনারা কত শুনে ইমপ্লিমেন্ট করবেন, কি করবেন, কৃত্রিম প্রজনন করবেন। কৃত্রিম প্রজনন করলে ওই যে প্রেসক্রাইবড ওয়েটে এটা দুধ উৎপাদন বাড়বে। তারপর করবেন কি, এটাকে ঘাস দিবেন। আপনি বললেন যে গরু ঘাস খায় না, এটা হতে পারে না। গরুকে সৃষ্টি করা হয়েছে ঘাস খাওয়ার জন্য। তার চোখ ঘাস দেখলে ওইদিকে যাবে। ওইটার কারণটা কি? আচ্ছা, ওইটা আমরা বলবো। এটা তাহলে গরু ঘাস খাবে, তাহলে গরু ঘাস খেলে গরুকে যত বেশি ঘাস দিবেন সে দুধ উৎপাদন দিবে। আপনি ঘাস দিবেন, সে ঘাস খাবে, এটাকে রিসাইকেল করে দুধ হিসেবে সে বাইর করবে। এটা আমরা আমাদের ভোগের জন্য আমরা খাবো। আর একটা জিনিস হচ্ছে, এখন গরু যখন দুধ উৎপাদন বেড়ে যাবে তখন কি করবেন, তখন ঘাসের সাথে দানাদারটা দিতে হবে, কারণ এখানে এনার্জির একটা ব্যাপার আছে, কারণ এটা একটা মেশিন। দানাদারটার ব্যাপারে যদি আমরা একটু আলোচনা করি খুব কম সময়ের মধ্যে, দানাদার কি তার মিশ্র যেটা আমরা সরাসরি বাজার থেকে পাই এটা আমরা লইতাম না নিজেরা বানাইতাম? নিজেরা বানাইলে ভালো। কেন? কারণ আপনার কস্ট বেনিফিট অ্যানালাইসিস আপনাকে করতে হবে, কারণ আপনার মিলবে না। একটা জিনিস হচ্ছে, একটা গরু যদি যতটুকু দুধ আমরা বলি মেনটেনেন্সের জন্য 1 কেজি দানাদার তাকে দিবেন। 1 কেজি মনে করেন একটা গরু 22 লিটার দুধ দেয় মনে করেন, তাহলে তাকে প্রথম 1 কেজি দুধের জন্য 1 কেজি দানাদার দিয়ে দিলেন। তাইলে আর আছে 21 লিটার। বাকি প্রতি 3 লিটার দুধের জন্য 1 লিটার। এগুলো গ্রস হিসাব করতেছি। তার মানে হচ্ছে 3 × 7 = 21 আর 8 কেজি দানাদার দিলে এই গরুটার মোটামুটি মেনটেনেন্স ঠিক থাকবে। ঘাস দিবেন। ঘাস কতটুকু দিবেন, মানে 15 থেকে 20 কেজি বলি, 40 কেজি দিলেও সে খাবে, কিন্তু বুঝার জন্য একটা আঞ্জা করে ধরলে যা হয় এটার। আর গরুর ক্ষেত্রে হয় কি, দুধের ক্ষেত্রে স্যার একটা কথা বলছে, আরামদায়ক বাসস্থান। আপনি তাকে আরাম দিবেন, সে আপনাকে উৎপাদন দিবে। তারে ডিস্টার্ব দিবেন, সে আপনারে ডিস্টার্ব দিবে। একটা। আর ডেইরি খামার যদি করেন, ডেইরি খামারের প্রাণ হচ্ছে ডেইরি খামারের বাচ্চা এবং তার দুধ উৎপাদন। দুধ উৎপাদনটা দিয়ে ডেইরি খামারের মেনটেনিংটা হবে, বাচ্চা দিয়ে লাভটা হবে, গোবর দিয়ে আনুষঙ্গিক আরো বেশি লাভটা হবে। এখন ডেইরি খামারের মধ্যে বাচ্চারা হচ্ছে ওই যে আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, আজকের বাছুরটাই ডেইরি খামারের প্রাণী জগতে ইন্টারেস্টিং হচ্ছে। দেখেন আমাদের মানে মানুষের ক্ষেত্রে হয় কি, অনেক সময় ছেলে বাচ্চা হইলে একটু খুশি হয় বা করে, কিন্তু খামারি মেয়ে বাচ্চা হলে বেশি খুশি হয়। কারণ এখানে প্রোডাকশন সরাসরি জড়িত, দুইটা জিনিস দুধও পায় বাচ্চা এবং আবার তার ভবিষ্যতের খামারের জন্য স্টক তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এলা কিছু আছে না যে বাড়ার ক্ষেত্রে পুরুষ বাড়ে মহিলা কম বাড়ে, এরা কিছু হয়নি? মানে গাভীর বাড়তি কম আর ষাঁড়ের বাড়তি বেশি, এরা কিছু আছে? এটা হচ্ছে ওই যে পুরুষ মেটাবলিজমের একটা রেট আছে, ওইটা হচ্ছে সৃষ্টিগতভাবে হয়। একটা হলো মহিলা গরু যদি ষাঁড়ের মতো বাড়ে, সে তো দুধ দিবে না, বাচ্চা দিবে না, কারণ তার মধ্যে ষাঁড় হচ্ছে এক পারপাস, মহিলা গরু হচ্ছে আরেক পারপাস। এটা জীব জগতে সকল প্রাণীর মধ্যে ফ্যাটি হয়ে গেলে সে বাচ্চা দিবে না, ডিস্টার্ব করবে। খামারে আপনার অস্বাভাবিকভাবে স্বাস্থ্য বাড়বো, তখন এটা দুধ খামারে যখনই আপনার গাভী ঠিক মতো হিটে আসবে না আর ঠিক মতো দুধ দিবে না, ওই খামার করার না করা সমান। আচ্ছা, কারণ এটা আপনি লস খাবেন, এরপরে গাভী তো মরবে, আপনারে বাঁচানোর কষ্ট হবে, কারণ লস। ডেইরি খামারের লস হচ্ছে বড় আকারের লস। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে ঘাসের ক্ষেত্রে যেটা বললেন, স্যারও বললেন, ঘাস অনেক সময় উন্নত দেশগুলোতে দেখা যায় কনসেন্ট্রেট ছাড়াই, দানাদার খাদ্য ছাড়াই তারা পালতেছে, ঠিক আছে। আর আচ্ছা, এটা কারণটা কি? আমাদের দেশে দেখা যায় যে অনেক ঘাস না পাওয়ার কারণে, না পাওয়ার কারণে ঘাসের কোয়ালিটির মধ্যে আছে। ঘাসের মধ্যে প্রতিটা সাবজেক্টই অনেক বড়। স্যার বলছেন যে ঘাসের মধ্যে আপনার সিজনাল আছে, পেরিনিয়াল আছে, অনেক আছে। এখন ঘাস আপনার মানে ঘাস আমার চোখে ঘাস,
কিন্তু গরুর চোখে ওঠে ঘাস না হলে সে খাবে না। অনেক ঘাস আছে দেখতে গ্রিন, আপনি মনে করছেন এত সুন্দর ঘাস সে খাচ্ছে না কেন? তার দেশ টেস্ট না পাইলে টেস্ট বাডের সাথে এটা সেট না হয়। ও আচ্ছা, তাদের এটা আবার আছে। ওটা পাইলাম। আরো একটা জিনিস আছে, হ্যাঁ, গন্ধ লড়ত পায়। তাদের দৃষ্টি আছে, ঘ্রাণ শক্তি অনেক, সে তো কথা বলতে পারে না, তার ঘ্রাণই তার জন্য হচ্ছে ভয়। এরপরে পাত্রটাও তো একটা ব্যাপার মনে হয়। পাত্র ব্যাপার আছে। আমার একবার মনে হয়েছে রাত্রে যে পাত্রটা খোলা মাটির দিলে এগুলো তো খাইয়াইছে বাউলো। কেমিক্যালের কথা বলছেন আপনি, একটু আগে কৃষির প্রোগ্রাম বলছেন, ওই যে মেলাথিয়ন প্যারাথিয়ন বা বিভিন্ন এই জিনিসগুলো ধান খেতে দিচ্ছে, ধানের সাথে ধানের ক্ষেতের পাশে আইলের মধ্যে যে ঘাস হচ্ছে খামারে এটা যাবে এখানে। এটা যদি ষাঁড় গরু হয় জবাই করলে এরপর মানুষের মধ্যে যাবে, দুধ হলে দুধের মধ্যে যাবে। এটা একটা পুরো পরিবেশটা হচ্ছে একটা সাইকেল। আপনি আমরা বলতেছি এখন ওয়ান হেলথের কথা, যে এনভায়রনমেন্টাল হেলথ, অ্যানিমেল হেলথ এবং হিউম্যান হেলথ, তিনটা হেলথ মিলে ওয়ান হেলথ। যে কোনো হেলথ একটা ডিস্টার্ব হলে বাকিটা এসে আপনার উপর বুঝানি দাদা কিতা ঘটনা। আর আপনি যদি দেখা যায় যে সার দিলাইন এই সারের মধ্যে ঘাস আইও, এই ঘাস আপনি গরুরে খাওয়াইরা, গরুরও ক্ষতি হর আপনারও ক্ষতি, আমারও ক্ষতি হইব। এবং সিম্পলি আমরা আমাদের খামারিদের জন্য মানুষে এটা বুঝেন না, আমরা খামারিদের জন্য আমরা শ্রোতা বন্ধুরা এটা খুব মনোযোগ দিয়ে একটা ওনার মতো বিষয় যেটা কইছেন যে সার যে আমরা দেই, ঠিক আছে সার দিতাম আমরা, ক্ষেত সার দিতাম, কিন্তু খেয়াল রাখা লাগবে এই সারে যদি আবার এই সারের বিনিময়ে যখন আমি যদি গাছ পাইলাই, এই গাছটা কিন্তু আবার ক্ষতিকর গাছ। আপনি তো মনে হলো উড়িয়ে ইলাম গাছ বা যে সার প্রয়োগ ছাড়াও কীটনাশক দিলাম। এখানে আরেকটা পয়েন্ট আছে, ধরেন আপনি স্যার বললো গরুকে বাসস্থান দিলেন, আরাম দিলেন, খাদ্য দিলেন, সবই দিলেন, ঠিক আছে, কিন্তু গরুর গায়ের মধ্যে যে পরজীবী আছে সে সব ভিটামিন টাইনে নিয়ে যাচ্ছে। তাইলে কিন্তু আপনি দিছেন এটাও ঠিক আছে, গরু খাইছে এটাও ঠিক আছে, কিন্তু দুধ উৎপাদন ঠিক নেই। কেন ঠিক নেই? কারণ পরজীবী কন্ট্রোল করতে হবে, এক্সটার্নাল প্যারাসাইট, ইন্টারনাল প্যারাসাইট। তাহলে আমরা আমাদের খামারিদের জন্য পরজীবীর ব্যাপারটা একটু বুঝিয়ে হইল কা আমার শ্রোতা বন্ধুরা লাগে। পরজীবী বলতে আমরা পরজীবী বলতে আমরা উকুন, আঠালি, মাইটস টাইপ যা আছে পরজীবী মানে এই অ্যানিমেলটার গায়ে লড়াছড়ি করে যা কিছু থাকে ময়লা না হয়, তাহলে এটা পরজীবী। অ্যানিমেলটার গায়ের মধ্যে দৃশ্যমান মাছি মশা যা আছে সব পরজীবী। হ্যাঁ, পরজীবী মানে হচ্ছে যে অন্যের উপর নির্ভর করে জীবন ধারণ করে। কারণ সে গরুর গায়ে বসে রক্ত খাবে, নাইলে লসিকা গ্রন্থি খাবে, নাইলে খাদ্যগুলো খাবে, নাইলে গরু খাওয়ার পরে যে ইয়াগুলো পড়ে থাকে এটা। আচ্ছা, দুধ উৎপাদনের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস সবচেয়ে বেশি বলি, আপনি দুধ দহন করার পরে গরুকে প্রতিদিন একই সময় দুধ দহন করবেন। স্যার বলছে গরুকে গোসল করাবেন ঠিক মতো, গরুকে দুধ দোহানোর পরে তাকে দাঁড় করাইয়া রাখার জন্য ঘাস দিয়ে রাখবেন। কারণ দুধ দহন করার পরে দুধের যে ওরিফিসটা আছে বাটের, এটা প্রায় 15-20 মিনিট খোলা থাকে। গরু যদি সাথে সাথে শুয়ে যায় মাটি থেকে জীবাণু ঢুকবে। দুধ হচ্ছে সবচেয়ে পুষ্টিকর, রক্ত হচ্ছে পুষ্টিকর, রক্ত দুধ এই জিনিসগুলো যত ওপেন জায়গায় রাখবেন ভাইরাস গ্রো করার চেষ্টা করবে, সে আইসা এখানে অ্যাটাক করবে। আমরা দাদার কথা তার একটা জিনিস পাইলাম, দাদা তো খুব দ্রুত হয়ে যায় এটা। একটা ল্যাকটেটিং কাউ কিংবা একটা গাভী উন্নত একবার রোগাক্রান্ত হয়ে গেলে তাকে আবার আগের জায়গায় ফিরে আনা ছোটা। তাহলে প্রথম হলে আপনার ম্যানেজমেন্ট হবে, আপনাকে টার্গেট থাকতে হবে আপনার খামারে কোনো জীবাণু বা পরজীবী ঢুকবে না। এটা করতে হলে কি করতে হবে? আপনাকে খামারে ভ্যাকসিন করে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে কৃমির ওষুধ খাওয়াই রাখতে হবে, কৃমির ওষুধ খাওয়াই রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, খামারের যে ম্যানেজমেন্ট এটা রাখতে হবে, গরুর পুষ্টি ঠিক রাখতে হবে, গরুকে নিয়মিত ডিওয়ার্মিংটা করতে হবে এবং পরজীবী যাতে না ঢুকে সেটা করতে হবে, তার ঘাসের ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র কনসেন্ট্রেটের উপর ব্যবস্থা করলে তাহলে আপনার গরু 1-2 বার প্রোডাকশনে যাবে, এরপরে ডিস্টার্ব হয়ে যাবে। কৃত্রিম প্রজননের যে কথাটা বললেন, এটা খামারের হচ্ছে একদম প্রাণ। কৃত্রিম প্রজননের কৃত্রিম কোনো কিছু না, অনেকে মনে করে এটা এটা ন্যাচারাল জিনিসকে একটা মডিফাইড রূপ। আমরা দুধ উৎপাদন বাড়ানোর জন্য কৃত্রিম প্রজনন করব। আমাদের গরু যদি সকালবেলা হিটে আসে এটাকে বিকেলবেলা বীজ দিতে হবে, বিকেলবেলা হিটে আসলে পরের দিন সকালবেলা দিতে হবে। মানে আপনার গরু গরম বা লাফালাফি করা শুরু করার 12 ঘন্টা পরে 18 ঘন্টার ভিতরে এটাকে বীজ দিতে হবে। ওই যে স্যার বললো দেখা হইলো না, ওই যে আপনি বীজটা কৃত্রিমভাবে দিলেন, এরপরে ডিম্বাণুর সাথে যদি দেখা না হয় তাহলে পরবর্তী ফলাফল আর আসবে না এবং খামারি অনেক চিন্তিত থাকবে এবং লাভের মুখ দেখতে পারবে না। খামার করতে হলে ঘাস চাষ করতে হবে, ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। একবারে শেষ সময়ে দাদা যেটা কইলা যে ভ্যাকসিনেশনটা ঠিকমতো উৎসর্জন হইলে আপনার দুধের অন্যান্য প্রোডাক্ট আছে, চিজ, পনির টনির এগুলো খাবেন। আবার অনেকে বলে দুধের মধ্যে ফ্যাট, দুধের স্বাদটা কিন্তু ফ্যাটের উপর নির্ভর। এখন দুধ আবার অনেক আছে, গরুর দুধ আছে, মহিষের দুধ আছে, ছাগলের দুধ আছে, উটের দুধ আছে। সৌদি আরবিয়ান কান্ট্রিতে উটের দুধ বিভিন্ন ইয়েতে পাওয়া যায়। ছাগলের দুধের মধ্যে গামা গ্লোবিলিন আছে, এটা আবার ইমিউনিটি বাড়ায়। ছাগলের দুধ এটা এত প্রচলিত না। তারপর হচ্ছে মহিষের দুধের মধ্যে ফ্যাট পার্সেন্টেজ বেশি, এই জন্য মহিষের দুধ দই স্বাদ বেশি। এখন ফ্যাট আবার বাড়লে এটা আবার স্বাস্থ্যের জন্য ইফেক্ট আছে। তাহলে কি করবেন? একটা চাল দিলে উপরে যে শটটা বসে তার মানে হচ্ছে ফ্যাট আউট, এর বাকিটা খেতে পারবেন। আচ্ছা, এখন আমাদের দাদা ওই জায়গাতে আমরা আপাতত বন্ধ রাখি দেই আমরা আলোচনা।